আসসালামু আলাইকুম সবাইকে। ২০২৬ সালে অষ্টম শ্রেণীর যে মানুষজন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে চলেছে ইনশাল্লাহ, তাদের জন্য আজকের এই পডকাস্ট কন্টেন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা দুইটা বিষয় নিয়ে খুব ভালো মতো আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে, যখন আমাদের সবার প্রিয় আনাস ভাই ওনার বৃত্তি পরীক্ষা দিয়েছিলেন, অর্থাৎ জেএসসি পরীক্ষা দিয়েছিলেন, উনি কীভাবে আসলে ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলেন সেটা নিয়ে, ওনার প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে। এবং গত বছর তোমাদের জাস্ট ১৬ বছর পরে যখন বৃত্তি পরীক্ষাটা আবার চালু হলো, তখন আমরা পুরোটা টাইম আসলে ভাই আমাদেরকে সুপারভিশন করছেন, সেখানকার সকল অভিজ্ঞতা নিয়ে তোমাদের আসলে এবার কী কী চেঞ্জেস করা দরকার, কী কী পরিবর্তন আসলে আনা দরকার, A to Z সব কিছু বিষয় নিয়ে তুমি যদি ভিডিও কন্টেন্টটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ এবং অনেক বেশি জাস্ট উপকৃত ফর হবা। ইউর ইনফরমেশন, লাস্ট ইয়ার আমাদের পেইড প্রোগ্রামে 3000 স্টুডেন্টস থেকে 1300 জন স্টুডেন্ট পাইছে। জেনারেল এবং প্রতি ট্যালেন্ট প্রতি দুইজনে একজন বৃত্তি পাইছে। So, আমরা একমাত্র প্ল্যাটফর্ম যারা এটা দাবি করতে পারে উইথ প্রুফ, কোনো প্ল্যাটফর্মে নাই। সো এটা একটু মনোযোগ সহকারে পডকাস্টটা শুনিও, পুরাটা আলোচনা হবে আর কি। ওকে, সো প্রথম যদি বিষয় যেটা কনসার্নিং, সেটা হচ্ছে ওরা ক্লাসটা শুরু করতে করতে হাফ ইয়ারলি ধিপ করে চলে আসছে এবং অর্ধবার্ষিকও শেষ। এখন বার্ষিক পরীক্ষা আর বৃত্তি পরীক্ষা, যে দুইটাই ওদের জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা। তো বার্ষিক পরীক্ষা তো স্কুলের, আর বৃত্তি পরীক্ষাটা ওর জীবনে এখন পর্যন্ত, ওরা কিন্তু ভাই পিএসসি দেয় নাই, তো এখন পর্যন্ত একটা সম্মানজনক পরীক্ষায় বা প্রেস্টিজিয়াস একটা এক্সামে সে বসতে চলেছে। সমস্যাটা হয়েছে, এখনো যেহেতু সে কোনো প্রকার মানবন্টন পায় নাই, তাই স্কুলের টিচাররাও তাকে এরকমভাবে হেল্প করতে পারছে না যে কোশ্চিন কেমন ধরনের হবে। এখন তার জন্য আসলে করণীয় কি? আমি কয়েকদিন আগে তোমাদের কিনে অলরেডি ভিডিও দিছি। আমার যতদূর মনে হয়, আলাদা করে সার্কুলার দিবে খুব লেটে, কোনো কিচ্ছু চেঞ্জ করবে না। আমার মনে হয় না যে কোনো মেজর চেঞ্জেস থাকবে। চেঞ্জেস থাকলে দ্যাট উড বি সো মাইনর, সাপোজ গ্যাপ ফিলিং এর 5টার জায়গায় 10টা দিবে। এই কোশ্চেনটা এসে কিউ ছিল, এসে কিউর জায়গায় এসে কিউ দিবে। এই চেঞ্জেসগুলার ওয়ন্ট ইভেন ম্যাটার ইন ইউর স্কলারশিপ এক্সাম। স্পেসিফিক্যালি যারা তোমরা ভালো স্টুডেন্ট আছো, মোটামুটি স্কুলের সামনের দিকে রো, তোমরাই তো পরীক্ষা দিতে পারবা, তোমরা এইসব সার্কুলারের ওয়েট করিও না। ধরো সাপোজ পরীক্ষার 2-3 মাস আগে সার্কুলার দিল, তুমি এদিকে বার্ষিক সামলানা বা নাকি স্কলারশিপ সামলাবা বলো? সো যেটা ধরে নেওয়া হচ্ছে চেঞ্জেস আসবে না। আবার এটাও হইতে পারে, এটারও একটা স্লাইড চেঞ্জ আছে, সার্কুলার দিলামই না, জাস্ট বলে দিলাম এই ডেটে পরীক্ষা হবে, তখন কি করবা? সো মানবন্টন যেহেতু আগের একটা আছে, প্রতি বছর তো কোনো বোর্ড এক্সামের মানবন্টন চেঞ্জ হয় রে না। সামনে যখন 9-10-এ পরীক্ষা দিবি, এসএসসি দিবি, তখন কি প্রতি বছর কি হ্যাঁ এক বছর 90 হয় আর পরে 100 হয়? এরকম হবে না। চেঞ্জেস আসলে দ্যাট ইজ ভেরি মাইনর। যেমন এইবারে এসে কিউ অ্যাড করছে কয়েকটা, ও ঘুরে উল্টে সিকিউরি ছোটো ভাই, নাম্বারগুলো 5টা দিছে, আর কিছু না। তো এগুলো ওন্ট ইভেন ইফেক্ট। তুমি যদি এখন সার্কুলারের ওয়েট করো, ওই আগের বার আমরা প্রিপারেশন নেওয়াতে যেটা দেখছি যে সার্কুলারের পরে হাইপটা আসছে, আমরা হাইপটাতে ঢুকছি, কিন্তু পোলাপান এত কম সময় পেয়েছে। যদিও হ্যাঁ আমাদের সাজেশন, আমাদের ক্লাস সবগুলো থেকে কমন ছিল, কিন্তু ভাই অল্প সময় এত ইনফরমেশন ব্রেনে দিলে তো সব ইনফরমেশন থাকবে না। যদিও ইনফরমেশনটা মোর দেন ইনাফ, কিন্তু অল্প সময়ের মধ্যে ইনপুট দিছো না। সেই জন্য আমরা এবার এসএসপি কিন্তু আগে নেওয়াই দিছি। হাফ ইয়ারলি যখনই শেষ হয়েছে, আমি আশিককে বললাম, আশিক বলছে যে এখন না ভাই, আমি বললাম না এখনই নামাই দাও, এসএসপি 2.0 অলরেডি অনেকে আছে। হ্যাঁ, তারপরে আবার এর মধ্যে আবার কিছু মানুষজন আমরা পাইছি গ্রুপে, আগের দিন দেখলাম ওরা আর কি আরো নতুন ক্লাস খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, মানে আমরা এসএসপি তে যা ক্লাস দিছি দ্যাট ইজ নট ইনাফ ফর দেম। মানে ওরা অলরেডি এগুলা ক্লাস করছে, আরো ক্লাস চাচ্ছে তারা। নোটগুলা দেখছে, ওকে আরো ক্লাস দিতে হবে আমাদের। আমরা দিব, যদিও সামনে আরো প্রচুর ক্লাস অ্যাড হবে। সো আমি জাস্ট তোমাকে বললাম যে তুমি যদি ভেবে থাকো যে তোমার স্কুলে কেউ করে নাই, তোমার বন্ধুরা কেউ করতেছে না, কেউ পড়তেছে না, তুমি দেখবা তোমার ওই বন্ধু ঠিকই পড়তেছে। স্কুল লাইফে খুবই হিংসা হয়, ইভেন মারা নিষেধ করে দেয় যে ওকে যায় কিছু বলবি না। এরকমও ঘটনা কিন্তু প্রচুর, অহরহ ঘটনা আছে। আরও একটা বিষয়, সেটা হলো যে ধরো তুমি যাদের সাথে কম্পিট করতেছো, তুমি কি শুধু তোমার স্কুলের সাথে স্কলারশিপে কম্পিট করবা? তোমার তো থানার মধ্যে কম্পিটিশন। তোমার থানার মধ্যে একটা সার্টেন নাম্বার অফ কোটা থাকবে। সাপোজ তুমি সদর, তো সদরে বরাদ্দ হলো 20 জন। এই 20 জনে যদি সবাই 1220 পায়, 1220 পাওয়া সবাই পাবে, তুমি 1219 পাইলেও পাওয়া না। সেখানে কিন্তু তোমার একটা স্কুলের কথা না, একটা থানার মধ্যে বেশ কিছু স্কুল থাকে, অ্যাটলিস্ট 50-100 স্কুলস থাকে, এদের মধ্যে কম্পিটিশন হয়। তার উপরে আরও মজার কথা একটু চিন্তা করো, তুমি যে এখন ঢিলে আছো, বৃত্তি পরীক্ষা দিতে পারে তো শুধু টপার রে ভাই, 40% স্টুডেন্ট দিতে পারে, তাই না? হ্যাঁ ভাই। তো 40% তোমার ক্লাসের মানে কি? এরা তো টপ অফ দ্য ফুড চেইন, এরা সব স্কুলের টপারগুলা, 1 থেকে 10। তো এরা যখন যায় খেলবে তোমার সাথে, তুমি পারবা?
তুমি তো আর এমন না যে এটা স্কুলের পরীক্ষা যে তোমার 30-এর পর থেকে বা 50-এর পর থেকে বাকি সবাই দুধ ভাত। এখানে তো সবাই তো তোমার ভালো ভালো স্কুলের ভালো স্টুডেন্টগুলো মিলে পরীক্ষা দিচ্ছে। সো টেক দিস শিট সিরিয়াসলি। সার্কুলার দেখ বা না দেখ, ইউর প্রিপারেশন শুড গো অন। ওকে, আর এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করব তোমাদের জন্য। অলরেডি তুমি আমাদের চ্যানেলে গেলে ভাইয়ের একটা ডিটেল ভিডিও পাবা, যে ভিডিওর মধ্যে আর কি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে, টাইম ম্যানেজমেন্টের কথা বলা আছে। অ্যাজ ওয়েল অ্যাজ চ্যানেলের প্লেলিস্টের মধ্যে গেলে দেখতে পাবা আমার টোটাল ডিটেল ভিডিও, সাবজেক্ট ওয়াইজ প্ল্যানের ভিডিও, সাথে সাথে হচ্ছে সেখানে বিগত বছরের যে কোয়েশ্চেনটা ছিল সেটা অ্যানালাইসিস করে ভিডিও দেওয়া আছে। সেটা অবশ্যই দেখে মান বন্টনটা সম্পর্কে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা পেতে পারো। ওকে, এরপরে ভাই আমাদের যেটা সেকেন্ড কোয়েশ্চেন, যেটা অলরেডি বললেন এটার জন্য এটার কোয়েশ্চেনটা আমরা করে নিই। সেটা হচ্ছে যে ওর কম্পিটিশন ভালো স্টুডেন্টদের সাথে, হ্যাঁ, তোর প্রিপারেশন স্ট্র্যাটেজিতে আসলে মেজর কি কি চেঞ্জেস হওয়া দরকার? প্রিপারেশন স্ট্র্যাটেজিতে মেজর চেঞ্জেস, 1 নাম্বার হলো যে দেয়ার শুড বি নো উইক পয়েন্টস। তুমি যাদের সাথে খেলতেছো তারা কেউই ম্যাথে উইক না, কেউই বিজ্ঞানে উইক না, কেউই বাংলা ইংলিশে উইক না। যেসব সাবজেক্টের এক্সাম হচ্ছে ইভেন তারা বিজিএসে উইক না, ওরা প্রত্যেকটা সাবজেক্টে স্ট্রং। তোমার কোনো সাবজেক্টে উইকনেস রাখে প্রিপারেশন নিও না। এটা তোমার স্কুলের এক্সাম না যে একটা নাম্বার আর একটা নাম্বার দিয়ে কাটাই দিবা, টোটাল কম্বাইন টোটাল নাম্বারের উপর রেজাল্ট হবে, ঠিক আছে? এটা একটা। দ্বিতীয় যেটা, সেটা হলো একটু ডেপথে পড়াশোনা করতে হবে। অর্থাৎ স্কুলের পরীক্ষার জন্য সারফেস লেভেল পড়লেই হয়, কিন্তু বৃত্তি পরীক্ষারও কোশ্চেন কমন দেওয়া যায়। আমাদের যে সাজেশন বই থাকে বা আমাদের যে ক্লাস থাকে এগুলো থেকে 100% পর্যন্ত কমন, মানে আমরা লিটারালি প্রতিটা পরীক্ষার পরেই দেখছি যে কমন আসছে। কিন্তু কমন আসার পরও ডেপথটা একটু বুঝার লাগে, কারণ সার্টেন টপিকের উপর কোশ্চেন হলে একটু একটু পেঁচানো থাকে, একটু একটু টুইস্ট থাকবেই অ্যাজ অলওয়েজ। সো ওই টুইস্টটা তুমি ধরতে পারো কিনা, এই জন্য একটু ডেপথে পড়াশোনা করতে হয়। সো বার্ষিক পরীক্ষার প্রিপারেশন একটা ডেপথে, বৃত্তির পরীক্ষার প্রিপারেশন আর একটা ডেপথে, ঠিক আছে? আর তৃতীয় যেটা, ভালো স্টুডেন্টদের সাথে তুমি বিজ্ঞান আর গণিতে খেলতে পারবে না। ওরা বিজ্ঞান গণিতে অনেক ভালো, ওদের সাথে খেলার পয়েন্ট হলো বাংলা ইংলিশ বিজিএস, এগুলা ওরা কম পড়ে, পছন্দ করে না। ইউ হ্যাভ টু বি আ গডফাদার অফ দিস সাবজেক্টস। আর তুমি যদি বৃত্তির সার্কুলার, যে কোনো বৃত্তির সার্কুলার দেখো, প্রথমে দেখা হয় টোটাল নাম্বার, দেন দেখা হয় বাংলার নাম্বার, দেন দেখা হয় ইংলিশের নাম্বার, দেন দেখা যায় জেনারেল ম্যাথের নাম্বার, দেন বিজ্ঞান, দেন আদার্স। সো তোমাকে বুঝতে হবে যে তোমাকে যে সাবজেক্ট অনুযায়ী জাজ করা হবে, তুমি কিন্তু বাংলা ইংলিশ এতদিন পড়ো নাই, সো ওটার জন্য পড়তে হবে। এই জন্য আমরা বৃত্তি পরীক্ষার প্রোগ্রামে আমরা কিন্তু বাকি প্ল্যাটফর্মের মতো শুধু সায়েন্স নিয়ে মাথা মাতি না, আমরা বাংলা ইংলিশ সব সাবজেক্ট দিয়ে রাখা দিচ্ছি, আগেই সব দিয়ে রাখছি। সো দিস শুড বি দ্য পয়েন্টস দ্যাট শুড বি নোটেড ফর স্কলারশিপ। ওকে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শুনলাম আমরা। আচ্ছা ভাই, এখন ওদের সামনে বার্ষিক পরীক্ষাও আছে, বৃত্তি পরীক্ষাও আছে। তো বার্ষিক পরীক্ষার বৃত্তি পরীক্ষার মাঝের গ্যাপটা খুবই কম, খুবই কম আসলে। তো যে সাবজেক্টগুলোর বৃত্তি হবে সেগুলো তো বার্ষিক পরীক্ষাতেও আছে। এখন তার প্রিপারেশনের মধ্যে বার্ষিক আর বৃত্তি কি আলাদা করে নেওয়ার দরকার আছে? আমি এখানে খুব ক্লিয়ারলি একটা তোমাকে কথা বলি, কে তোমাকে কি বুঝাক, বার্ষিক পরীক্ষা এবং বৃত্তি পরীক্ষার মধ্যে কমন আসার মতো টপিক বা ইম্পর্টেন্ট টপিক হুবহু সেম। কারো যদি বিলিভ না হয় আমাকে বসিও, মিলাই দেব, মানে 80-90% সেম হয়ে যাবে। ইভেন বার্ষিক পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে, যে টাইপ অফ কোশ্চেন্স দেয়, বৃত্তি পরীক্ষারও সেম টাইপের, মানে ধরো ওই গ্যাপ ফিলিং দিচ্ছে, ওই প্রশ্ন উত্তর দিচ্ছে, ওই সিকিউ দিচ্ছে, ওই ম্যাথই দিচ্ছে। সো তুমি বার্ষিক পরীক্ষার বৃত্তি পরীক্ষা যদি আলাদা করো, তুমি বার্ষিক পরীক্ষার পরে বৃত্তি পরীক্ষার জন্য পড়তে পারবে না বাবা। ইউ ওয়ন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম, অনেস্টলি ওই টাইম থাকবে না। সো তোমাকে আমি যেটা সাজেস্ট করব, তুমি চুজ করো যে আমার একটা পরীক্ষা, তুমি বার্ষিক পরীক্ষার আগেই এমন পাগলা পড়া দাও যে বার্ষিক পরীক্ষার পরে বৃত্তি পরীক্ষার জন্য এই 2-4টা ক্লাস করলাম, 2-4টা একটু গাইড উল্টায় দেখলাম ফর প্র্যাকটিস। হ্যাঁ, আমরাও জেএসসি এমনিই দিছি, আমরা বার্ষিক পরীক্ষার আগেই একটা পাগলা পড়া দিয়ে সব শেষ করে রাখছি, জেএসসির টাইমে যা যায় জেএসসিতে বসছি, অথবা পরীক্ষার আগের রাতে একটু ডিফারেন্টলি রিভাইজ দিছি, দ্যাটস ইট। তুমি যদি সেপারেট পরীক্ষা করতে চাও তাহলে দেখা যাবে যে ওই আবার ডবল এফোর্ট যাইতেছে, আর কোনো প্রিপারেশনে তো ডিফারেন্স নাই। তুমি স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস দেখো, এগুলাতে হয়তো আর একটু ডিটেল আলোচনা আছে, বরঞ্চ এটা তো তোমার বার্ষিকের জন্য ভালো। বার্ষিকের কোশ্চেন তখন তোমার ইজি লাগবে যে ভাই এত ডিটেলস পড়ে আসছি, এত ক্রিটিক্যাল থিওরি, এত প্রবলেম সলভিং করছি, যে আমার বার্ষিক পরীক্ষায় কিছু মনেই হচ্ছে না। এই তো হোয়াই নট, তুমি বার্ষিক পরীক্ষার আগে বৃত্তির পরীক্ষা প্রিপারেশন শুরু করো, তুমি বার্ষিকও ফাটাই দিবা, বৃত্তিও ফাটাই দিবা, দ্যাটস ইট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম আসলে। আর এই যে বৃত্তি পরীক্ষাতে বিশেষ করে 4টা তো দিন মাত্র পরীক্ষা হবে, তো এই বৃত্তি পরীক্ষাতে স্পেসিফিক্যালি
মানে অন্যদের থেকে এগিয়ে থাকার জন্য কিছু টিপস যদি দেন ওদেরকে। বৃত্তি পরীক্ষাতে আগায় থাকতে গেলে প্রথমত হাতের লেখা, ইট ম্যাটার্স। অনেক গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত তোমার খাতার সৌন্দর্য, ইট ম্যাটার্স। কাটাকাটি করা না করা, নীলকালিতে দাগানো, মার্জিন ঠিক রাখা, এগুলা খুব ছোট ছোট বিষয়, কিন্তু বোর্ড পরীক্ষার খাতা তোমার স্কুল কাটবে না, অন্য স্যার কাটবে। সো তোমার খাতার মধ্যে তোমার নামও লেখা থাকবে না, রোলও লেখা থাকবে না। সো খাতা রিপ্রেজেন্ট করবে তোমাকে। সো খাতার বিউটিফিকেশন ম্যান্ডেটরি। হ্যাঁ, এখন অনেকে বলো ভাই আমার লেখা খারাপ, আমি বলতেছি না যে একেবারে হাতের লেখা .com এর মতো সুন্দর হাতের লেখা লাগবে, নো। রাইট। মিনিমাম যতটুক তোমার সামর্থ্যে গুলায়, যতটুক বেটার করতে পারো ততটুক বেটার করার চেষ্টা করো, প্র্যাকটিস করলে হবে। দ্বিতীয় যেটা, সেটা হলো বাংলা বা বাংলাদেশ বিশ্ব পরিচয় বা বিজ্ঞানের কিছু কোশ্চেনের ক্ষেত্রে সাইজ, যেগুলো হলো থিওরিটিক্যাল কোশ্চেন, মুখস্থ কোশ্চেন, সেগুলো বড় করে লিখতে হবে। যত বড় করে লিখবে তত বেটার, ইনফরমেটিভ করে লিখতে হবে। কোনোভাবে কোনো ম্যাথ ভুল করে আসা যাবে না। একটা ম্যাথ ভুল মানে ও বৃত্তিগণ, বৃত্তি মেজরিটি অফ দ্য কেসে গণ। কারণ মেজরিটি পোলাপান এগুলাতে 90% আপ সবার নাম্বার থাকে। ভাই আমরা প্রতিটা এক্সামের পরে লাস্ট ইয়ার সাক্ষাৎকার নিছি বা সার্ভে নেই, 95 কমন ভাই, 96 আসবে, 90 আসবে। মানে কোনো কারণে যদি ম্যাথটা ভুল করে আসো ধরা খাবা। আর লাস্টে মূল বই রিডিং করবা, পরীক্ষার আগের রাতে অবশ্যই মূল বইটা রিডিং করবা, দ্যাটস ইট। আর ইংলিশের ক্ষেত্রে প্র্যাকটিস রাদার দেন ক্লাস। ক্লাসে আমরা যতটুকু শিখাবো ওকে, বাট তারপরে এই যে আমাদের যেমন জেএসসির জুনিয়র স্কুলের সাজেশন বই আছে, মডেল টেস্ট প্লাস সাজেশন, ওখানে মডেল টেস্ট দিও ইংলিশে। তুমি ইংলিশ প্র্যাকটিস না করলে পরীক্ষা হলে পারবে না, কারণ কি দিবে এটা কেউ জানে না, এটা আশি কেউ জানে না, আমিও জানি না। ইংলিশ ইজ হাইলি আনপ্রেডিক্টেবল, ইট ডিপেন্ডস অন প্র্যাকটিস। বাকিগুলা প্রেডিক্ট করা যাবে, ইংলিশটা একটু টাফ, ঠিক আছে? সো এই টিপসগুলো